নমস্কার এন্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী এবং আজকে আমরা 10, 11 এবং 12 জুন 2024 এর কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করতে চলে এসেছি। গতকালে যে ভিডিওটা আপলোড হয়েছিল ওখানে সাউন্ডের সমস্যা ছিল, সরি ফর দ্যাট। আমার কালকে আমি চেক করে নিয়েছিলাম বাট পুরোটা চেক করা হয়নি, শুরুতে ঠিকঠাক লাগছিল, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমরা আমাদের আজকে ক্লাস শুরু করে দিচ্ছি। আজকে আমাদের প্রথম প্রশ্ন, টুডেজ ফার্স্ট কোশ্চেন, when was world ওশেন ডে 2024 অবজার্ভ? ওয়ার্ল্ড ওশেন ডে 2024 আমরা কোন দিন অবজার্ভ করেছি? আমরা 8ই জুন এটা অবজার্ভ করেছি এবং এই দিনটা অবজারভেন্সের প্রধান উদ্দেশ্য হচ্ছে টু রেজ অ্যাওয়ারনেস অ্যাবাউট দি ইম্প্যাক্ট অফ হিউম্যান অ্যাকশন অন দ্য ওশেন, develop a global movement for clean conservation and unite the world's population for sustainable ocean management. তাহলে এটা শুধু ওশেনের ক্ষেত্রে নয়, যে কোনো জলাশয়ের ক্ষেত্রেই আমার মনে হয় মানুষের অ্যাওয়ারনেসটা খুব দরকার। যেমন ধরো আমরা যারা সমুদ্রে ঘুরতে যাই, ধরো পুরীর সৈকত, দীঘার সৈকত, আমরা সাধারণত যে সমস্ত নোংরা, বিশেষ করে প্লাস্টিক, অনেক লোকের মেন্টালিটি থাকে সেগুলো সমুদ্রে ছুঁড়ে ফেলে। তো এই মানুষের মধ্যে একটা ডেভেলপ করা এই অ্যাওয়ারনেসটা, যাতে হিউম্যানদের এই সমস্ত যে অ্যাকশন তার যে এফেক্টটা পড়ে, এটা আমি একটা খুব ছোট্ট এক্সাম্পল দিলাম, আরো অনেক বড় বড় এক্সাম্পল আছে। সেই মানে আমার একটা কাজ, সেটা যে ওশেনের ক্ষতি করতে পারে এই জিনিসটা নিয়ে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস জেনারেট করা, এবং অবশ্যই আমাদের যে অন্যান্য বন্যপ্রাণী বা অন্যান্য পরিবেশের মতো ওশেনকেও যে কনজার্ভ করতে হবে সেই বিষয়ে সচেতন করা, এবং সারা বিশ্বের মানুষকে একযোগ করা যাতে তারা সমুদ্রকে পরিষ্কার রাখে। 2024 এর দিনটির থিম হচ্ছে অ্যাওয়েকেন নিউ ডেপথস। ভারতবর্ষের এই বছর যদি দেখি, ভারতে রাধানগর বিচ, যেটা কিনা হ্যাভলক আইল্যান্ড, আন্দামানের হ্যাভলক আইল্যান্ড, যেটা অ্যাকচুয়ালি অফিশিয়ালি স্বরাজ দ্বীপ নামে পরিচিত, সেটা র্যাঙ্কড হয়েছে সেকেন্ড ইন ট্রিপঅ্যাডভাইজারস টপ 10 সাস্টেইনেবল বিচেস ইন দ্য ওয়ার্ল্ড। তো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এইবারে যে ট্রিপঅ্যাডভাইজারস টপ 10 সাস্টেইনেবল বিচের যে লিস্ট, সেখানে ভারতের রাধানগর বিচ কিন্তু সেকেন্ড পজিশনে আছে। ঠিক আছে, এবার চলে যাচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেন অফ টুডে, what has RBI estimated India's GDP growth rate for financial year 2025? ফিনান্সিয়াল ইয়ার 2025 এর জন্য আরবিআই ভারতের গ্রোথ রেট কত এস্টিমেট করেছে? অ্যাকচুয়ালি এই গ্রোথ রেটটা ভারতবর্ষ 7, আগে এস্টিমেট ছিল 7, সেখান থেকে বাড়িয়ে, কারণ মনে করা হচ্ছে যে মনসুন সেটা ঠিকঠাক হবে, ফলে মনসুনের উপর বেস করে একটা রিভাইজ এস্টিমেট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 7.2%। ঠিক আছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই জিডিপি গ্রোথ রেটটা দেওয়া হয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এখানে যে কটা পয়েন্ট আছে অল আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 এপ্রিলের গঠন 1945 সালে, সরি 1935 এর 1 এপ্রিল, দুটো ডেটই ভীষণ ইম্পর্টেন্ট। দিস টু ডেটস আর ভেরি ইম্পর্টেন্ট। বাই আরবিআই অ্যাক্ট 1934, সেটাও ইম্পর্টেন্ট। কোন কমিশনের রেকমেন্ডেশনে? হিলটন ইয়াং কমিশনের রেকমেন্ডেশনে। অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা জানো বিভিন্ন পরীক্ষায় আসে। প্রথমত এই কমিশন রেকমেন্ড করেছিল একটা সেন্ট্রাল ব্যাংক গঠন করার 1926 সালে। পরবর্তীকালে এই কমিশনের রেকমেন্ডেশনের উপর বেস করে আরবিআই অ্যাক্ট 1934 পাস হয় এবং তার ফলে আরবিআই এর গঠন হয় 1935 এর 1 এপ্রিল। ঠিক আছে, আরবিআই এর হেডকোয়ার্টার কলকাতায় অবস্থিত, আগে অবস্থিত ছিল, কিন্তু 1937 সালে এটা শিফট হয়েছে মুম্বাইতে। শুরুতে আরবিআই এর হেডকোয়ার্টার কিন্তু কলকাতাতেই ছিল। আরবিআই এর যিনি প্রথম গভর্নর, তিনি হচ্ছেন স্যার অসবর্ন স্মিথ। 1935 থেকে 1937 অবধি উনি গভর্নর ছিলেন, কিন্তু যদি জিজ্ঞেস করা হয় প্রথম ভারতীয় গভর্নর, তাহলে তিনি হচ্ছেন সিডি দেশমুখ, যিনি 1943 থেকে 1949 সাল অবধি গভর্নর ছিলেন। ঠিক আছে, ডক্টর মনমোহন সিং ইজ দ্য ওনলি প্রাইম মিনিস্টার টু হ্যাভ অলসো সার্ভড অ্যাজ দ্য গভর্নর অফ আরবিআই। তাহলে একমাত্র আরবিআই গভর্নর, মানে উল্টো ভাবে যদি আমি প্রশ্নটা দেখি, যে একমাত্র আরবিআই গভর্নর যিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন তিনি হচ্ছেন ডক্টর মনমোহন সিং। প্রথম মহিলা, এখন অবধি কোনো মহিলা কিন্তু আরবিআই গভর্নর হয়নি। প্রথম যিনি আরবিআই ডেপুটি গভর্নর হয়েছিলেন তিনি হচ্ছেন কে
J. Udesi. What is India's rank in the recently released Environmental Performance Index 2024? এটা রিসেন্টলি হবে, রিসেন্টলি এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্স 2024 রিলিজ হয়েছে। সেই র‍্যাঙ্ক অনুযায়ী, সেটা অনুযায়ী ভারতের র‍্যাঙ্ক কত? তো ভারতের র‍্যাঙ্ক হচ্ছে 176 এন্ড দিস ইজ নট আ গুড র‍্যাঙ্ক, কারণ টোটাল এই যে র‍্যাঙ্কিংটা এটা পাবলিশ করা হয় ইয়ালে সেন্টার ফর এনভায়রনমেন্ট ল এন্ড পলিসির তরফ থেকে প্রত্যেক 2 বছর অন্তর অন্তর, এবং এই বছর ভারতবর্ষের পজিশন হচ্ছে 176 আউট অফ 180 টা দেশ। তাহলে মনে হচ্ছে এটা ভালো র‍্যাঙ্কিং একেবারেই নয়, ঠিক আছে। এই যে র‍্যাঙ্কিংটা 180 টা দেশের মধ্যে সবথেকে ভালো এনভায়রনমেন্ট পারফরম্যান্স করেছে এস্তোনিয়া, এবং তারপরে আছে লাক্সেমবার্গ এবং জার্মানি। এস্তোনিয়া সবথেকে ভালো কাজ, এই যেটা মানে এই যে এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্স, এটা মেইনলি এবারে দাঁড়িয়ে আছে গ্রিন হাউস গ্যাস এমিশন কমানোর উপরে। তো যদি আমরা দেখি যে এস্তোনিয়া 1990 সালে এস্তোনিয়ার গ্রিন হাউস গ্যাস এমিশন যেটা ছিল, সেখান থেকে দাঁড়িয়ে 2023-24 প্রায় 59% রিডাকশন হয়েছে এস্তোনিয়াতে গ্রিন হাউস গ্যাসের এমিশন, ঠিক আছে। তো যদি আমরা দেখা যায় যে এই র‍্যাঙ্কিং এ প্রথম যে 5টি দেশ, প্রত্যেকটি দেশই কিন্তু তাদের গ্রিন হাউস গ্যাস এমিশনের যে রেট হওয়া উচিত, যার ফলে যে রেট হওয়া উচিত মানে কি বোঝাচ্ছে, যে রেট মেনটেন করলে 2050 এর মধ্যে তারা নেট জিরো গ্রিন হাউস গ্যাস হয়ে যাবে। নেট জিরো মানে যতটা গ্রিন হাউস গ্যাস উৎপাদিত হয়ে পরিবেশে বেরোচ্ছে, ঠিক ততটাই বিভিন্ন ভাবে আমরা পরিবেশ থেকে আবার শোষণ করে নিচ্ছি, মানে নেট পরিবেশে গ্রিন হাউস গ্যাসের এমিশন জিরো হচ্ছে। তো এই যে টার্গেট 2050 এর মধ্যে যদি গ্রিন হাউস গ্যাসের এমিশনের নেট টার্গেট জিরো করতে হয়, তাহলে যে রেটে গ্রিন হাউস গ্যাস কমানোর কথা, সেই রেট এই প্রত্যেকটা টপ 5 কান্ট্রি কিন্তু মেইনটেইন করে চলেছে। ভিয়েতনাম সবথেকে শেষ পজিশনে আছে, মানে 180তম পজিশনে আছে ভিয়েতনাম। যদি আমরা দেখি ইন্ডিয়ার যে পারফরম্যান্স অত্যন্ত খারাপ, এবং তার কারণ হচ্ছে পুয়ার এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে এমিশনস এর ক্ষেত্রে বায়োডাইভার্সিটি কনজারভেশন লার্জলি ডিউ টু ইটস হেভি রিলায়েন্স অন কোল which contributes significantly to greenhouse gases and air pollution, ঠিক আছে। নেক্সট, who has become the brand ambassador of Bisleri Limonata? Bisleri Limonata এই লিমকার মতোই একটা সফট ড্রিঙ্ক, তার নতুন যিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছে তিনি হচ্ছেন বলিউড অ্যাক্টর আদিত্য রায় কাপুর। এনাকে আশা করি তোমাদের কাছে সবথেকে বেশি পরিচিত আশিকি 2 নামক সিনেমা যেটি হয়েছিল, সেই সিনেমাতে ইনি ভূমিকা মানে লিড রোলে ছিলেন। অবশ্যই আশিকি 2 বললে আমি জানি না তোমাদের মনে পড়বে কিনা, তবে এই সিনেমার জন্য যে আমাদের যে বাঙালি যে গায়ক সবথেকে বেশি ফেমাস হয়েছেন তিনি হচ্ছেন অরিজিৎ সিং, যিনি আজকে সারা ভারতবর্ষ কাঁপাচ্ছেন। তো সেই তুম হি হো গানটি মানে শুরু সেই এমন না যে অরিজিৎ সিং তার আগে গান গাননি, কিন্তু তুম হি হো আশিকি 2 এর এই গানটির জন্যই বলতে পারি যে টার্নিং পয়েন্ট অফ হিজ ক্যারিয়ার। এই গানটির জন্যই কিন্তু উনি সবার নজরে এসেছিলেন। তো সেই গানটি এই সিনেমার, এবং এই সিনেমার হিরো ছিলেন আদিত্য রায় কাপুর, যেনাকে রিসেন্টলি বিসলারি লিমোনাটার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। When is International Archives Day 2024 observed? International Archive Day 2024 আমরা প্রত্যেক বছর 9th of June অবজার্ভ করে থাকি, এবং দিনটার অবজারভেন্সের প্রধান কারণই হচ্ছে about the significance of record and archives. আর্কাইভস মানে কি? পুরনো রেকর্ড, বহু পুরনো রেকর্ডকে একসাথে এক জায়গায় প্রিজার্ভ করে রাখা, যেটাকে আর্কাইভ বলা হয়, সেটাকেই আমরা সেই জন্য ইন্টারন্যাশনাল ডেট অফ আর্কাইভ। এছাড়াও এই দিনটা কেন আমরা 9th of June অবজার্ভ করি, তার একটা কারণ আছে। The date also commemorates the founding of the International Council of Archives in 1948 under UNESCO. তো ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ আর্কাইভস কিন্তু এই 1948 সালেই গঠিত হয়েছিল 9th of June, সেই কারণে এই দিনটাকে কিন্তু বেছে নেওয়া হয়েছে। By taking oath as Prime Minister 3 times in a row, Narendra Modi has equaled which former Prime Minister?
তাহলে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের মাধ্যমে শ্রী নরেন্দ্র মোদী, বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন কোন প্রধানমন্ত্রীর রেকর্ডে সমতুল্য হলেন? তিনি হচ্ছেন জওহরলাল নেহেরু। 9 জুন 2024-এ 73 বছর বর্ষীয় বিজেপি পার্টির লিডার, যাকে লোকসভার লিডার বেছে নেওয়া হয়েছে, তিনি ভারতের 14তম প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। এবং উনি কিন্তু এর আগে কেউ, আমরা দেখেছি 2014-তে উনি প্রাইম মিনিস্টার ছিলেন, 2019-এও উনি প্রাইম মিনিস্টার হয়েছেন এবং 2024-এও উনি প্রাইম মিনিস্টার হলেন, মানে 3 বারের জন্য পর পর কিন্তু উনি ভারতের প্রাইম মিনিস্টার হলেন। এর আগে একমাত্র জওহরলাল নেহেরুই কিন্তু 3 বার পর পর ভারতের প্রাইম মিনিস্টার ছিলেন। ওনার সাথে সাথে আরো 71 জন টোটাল মিনিস্টার ওনার শপথ গ্রহণ করেছেন। তার মধ্যে 30 জন হচ্ছেন ক্যাবিনেট মিনিস্টার, 5 জন হচ্ছে মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ এন্ড 26 জন মিনিস্টার হচ্ছে মিনিস্টার অফ স্টেট। এনাদের সকলকেই শপথ বাক্য পাঠ করিয়েছেন ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। Which country has been blacklisted by the United Nations? আমি উত্তরটা হচ্ছে ইসরায়েল। ইসরায়েলের ছবি আর দেখাইনি, তোমরা আশা করি এশিয়াতে ইসরায়েলের অবস্থান সকলেই জানো। তো রিসেন্টলি ইউনাইটেড নেশনের তরফ থেকে ইসরায়েলকে কিন্তু ব্ল্যাকলিস্ট করা হয়েছে। জুনে ইউনাইটেড নেশনের যে অ্যানুয়াল রিপোর্ট অন চিলড্রেন ইন আর্মড কনফ্লিক্ট পাবলিশ হয়েছে, সেখানে ইসরায়েলের মিলিটারিকে, হামাসকে, হামাসা হবে না, হামাস এবং প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদকে কিন্তু ব্ল্যাকলিস্ট করা হয়েছে। ঠিক আছে, মনে করা দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে একটি ডেমোক্রেটিক কান্ট্রিকে এইরকম ব্ল্যাকলিস্ট লিস্টে ইনক্লুড করা হলো। এর আগে কোনো ডেমোক্রেটিক কান্ট্রিকে কিন্তু ব্ল্যাকলিস্ট লিস্টে ইনক্লুড করা হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে একটি ডেমোক্রেটিক কান্ট্রিকে ব্ল্যাকলিস্ট লিস্টে ইনক্লুড করা হলো। ইসরায়েলে তোমরা জানো যে এই প্র্যাকটিক্যাল যে লাস্ট কিছু ইসরায়েল গাজা স্ট্রিপ প্যালেস্টাইনের মধ্যে যে সমস্যাটা হচ্ছে, সেই কারণেই কিন্তু এই পদক্ষেপ ইউনাইটেড নেশনের তরফ থেকে। এর ফলে কি হবে, ইমপ্লিকেশন কি? এর ইমপ্লিকেশন হচ্ছে যে ইউনাইটেড নেশনে সবসময় একটা মনিটরিং থাকবে, মনিটরিং এন্ড রিপোর্টিং মেকানিজম থাকবে অন ইসরায়েল, এবং ইউনাইটেড নেশনের যে স্পেশাল রিপ্রেজেন্টেটিভ আছে ফর চিলড্রেন অ্যান্ড আর্মড কনফ্লিক্টের জন্য, তিনি সবসময় কিন্তু ইসরায়েলের উপর নজর রাখবেন। বিভিন্ন রিপোর্ট ইসরায়েলের বিষয়ে তাকে ইউনাইটেড নেশনে জমা করতে হবে। ইসরায়েল ওয়েস্টার্ন এশিয়ান কান্ট্রি, ক্যাপিটাল হচ্ছে জেরুজালেম, গভর্নমেন্ট ইউনিটারি পার্লামেন্টারি রিপাবলিক, লেজিসলেচার হচ্ছে নেসেট, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিব্রু, প্রেসিডেন্ট আইজাক হারজগ, প্রধানমন্ত্রী হচ্ছেন বেঞ্জামিন নেতানিয়াহু এবং কারেন্সি হচ্ছে নিউ শেকেল। Who has been sworn in as the new chief minister of Odisha? 24 বছর পর ওড়িশার নতুন চিফ মিনিস্টার পেলেন এবং তিনি হচ্ছেন মোহন চরণ মাঝি। ইনি বেসিক্যালি বিজেপির তরফ থেকে ওড়িশার চিফ মিনিস্টার হলেন। উনি ওড়িশার 15তম চিফ মিনিস্টার হিসেবে শপথ গ্রহণ করলেন। রিসেন্ট যে অ্যাসেম্বলি ইলেকশন হয়েছে ওড়িশাতে, সেখানে উনি একজন ইনফ্লুয়েন্সিয়াল ট্রাইবাল লিডার, কেওনঝড় লোকসভা বিধানসভা কনস্টিটিউয়েন্সি থেকে জিতে উনি কিন্তু ওড়িশার 15তম চিফ মিনিস্টার হিসেবে শপথ গ্রহণ করলেন 24 বছর পর। 24 বছর আগে নবীন পটনায়ক, যিনি কিনা বিজু জনতা দলের লিডার, তিনি ওড়িশা চিফ মিনিস্টার হয়েছিলেন। খুবই ভালো একজন চিফ মিনিস্টার। তো তিনি 24 বছর পর কিন্তু চিফ মিনিস্টারের পদ থেকে অবসর নিলেন বলতে পারি, কারণ এই বছর টোটাল 78টা সিট কিন্তু পেয়েছে বিজেপি এবং মেজরিটিতে বিজেপি কিন্তু বিজু উড়িষ্যার সরকার গঠন করলেন। Which country will host the Hockey's Men's Junior World Cup in 2025-এ হকি মেন্স জুনিয়র ওয়ার্ল্ড কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে, সংগঠিত হবে? সেটি হচ্ছে ভারতবর্ষ। এর আগেও 3 বার, 2013-তে নিউ দিল্লিতে, 2016-তে লখনউতে এবং 2019-এ ভুবনেশ্বরে কিন্তু হকি মেন্স জুনিয়র ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছে। আবারও 2025-এ কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে।
সেলিব্রেটেড? ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ প্রথমবারের জন্য কিন্তু এইবারে ইন্টারন্যাশনাল ডে অফ প্লে সেলিব্রেট হতে চলেছে 2024-এ ফার্স্ট টাইম। খেলার গুরুত্ব মানুষের মধ্যে, খেলা বাচ্চাদের জন্য, যে কোনো বয়সের মানুষের জন্য খেলার গুরুত্ব বোঝানোর জন্য এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য খেলার, সেই কারণে এই দিনটা অবজার্ভ। 2024 সালের দিনটার থিম হচ্ছে #প্লে ফর অল, ইনক্লুসিভিটি, ক্রিয়েটিভিটি অ্যান্ড জয়। ইম্পর্টেন্ট প্রশ্ন, যেহেতু ফার্স্ট টাইম অবজার্ভ হচ্ছে, অবশ্যই থিমটাও কিন্তু ভালো করে মনে রাখবেন। Who became the first woman helicopter pilot of the Indian Navy? সাব লেফটেন্যান্ট অনামিকা বি রাজীব। ইনি, এর থেকে ভালো আর ক্লিয়ার ছবি আমি পাইনি কোথাও। উনি প্রথম মহিলা হলেন যিনি কিনা হেলিকপ্টার পাইলট হলেন। She was among the successful naval officer of the 102nd helicopter conversion course, এটা কোর্স হবে, who graduated from the naval helicopter training school, আর ইন্ডিয়ান নেভির যে নাভাল হেলিকপ্টার ট্রেনিং স্কুল, যেটা কিনা তামিলনাড়ুর আইএনএস রাজালিতে অবস্থিত, যেটা কিনা লংগেস্ট মিলিটারি রানওয়ে আছে এশিয়ার মধ্যে, এমন একটা ইন্ডিয়ান নাভাল শিপ যেটাতে লংগেস্ট মিলিটারি রানওয়ে আছে, সেখানেই এই ট্রেনিং স্কুলটা অবস্থিত, নাভাল হেলিকপ্টার ট্রেনিং স্কুল। সেখানে 102তম হেলিকপ্টার কনভার্সন কোর্স থেকে উনি কিন্তু গ্র্যাজুয়েট হলেন। এবারে উনি নাভাল যে সমস্ত হেলিকপ্টার আছে, যেমন সি কিং, LH ধ্রুব, চেতাক, এগুলোকে কিন্তু ফ্লাই করবে, ঠিক আছে। Bill Gates has launched his autobiography. What is its name? Bill Gates recently তার অটোবায়োগ্রাফি লঞ্চ করেছেন, তার নাম কি? নাম হচ্ছে সোর্স কোড। এই বইতে বিল গেটস এর যে বিভিন্ন জীবনে আর্লি লাইফ, তার যে বিভিন্ন অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স অ্যাজ স্টুডেন্ট এবং আফটার স্টুডেন্ট লাইফ, সেইগুলো কিন্তু লিপিবদ্ধ করা আছে। বিল গেটস এর সম্পর্কে একটু যদি ছোট করে বলি, অক্টোবর 1955-তে ওয়াশিংটনের সিয়াটেলে ওনার জন্ম। উনি একজন আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার এবং অবশ্যই আমরা জানি মাইক্রোসফট কর্পোরেশনের কর্ণধার। উনি একটা ইন্টারেস্টিং বিষয় ওনার সম্পর্কে, যে উনি 13 বছর বয়সে কিন্তু প্রথম কম্পিউটার প্রোগ্রামিং লিখেছিলেন। এটা একটা ইম্পর্টেন্ট নলেজ, ইনফরমেশন অ্যাবাউট হিম, ঠিক আছে। তো হি ওয়াজ অ্যাকচুয়ালি বলতে পারি বর্ন কম্পিউটার প্রোগ্রামার, তাই তো। Which two countries become 41st and 42nd signatories to the Artemis Accord? Artemis Accord টি আমরা আগেও আলোচনা করেছি, আরেকবার আলোচনা করে দিই। Artemis Accord এই জিনিসটি কি? এই যে আর্টেমিস অ্যাকর্ড, সেটা জয়েন্টলি লঞ্চ করেছিল নাসা এবং ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট 2020-তে, with an aim of advancing bilateral and multilateral space cooperation between the signatories. এটা ফর্মালি সাইন্ড হয় 13 অক্টোবর 2020-তে 8টা ফাউন্ডিং কান্ট্রিজ এর মাধ্যমে। এটা বেসিক্যালি ইট ইজ রিলেটেড টু মাল্টিল্যাটারাল স্পেস কোঅপারেশন। বিভিন্ন দেশ স্পেস সেক্টরে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের জন্য একে অপরকে সাহায্য করবে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। যে ফাউন্ডিং যে 8টা কান্ট্রি ছিল, তারা হচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, ইটালি, জাপান, লাক্সেমবার্গ, ইউএই, ইউকে এন্ড ইউএসএ। ইন্ডিয়া অবশ্যই আর্টেমিস অ্যাকর্ডের মেম্বার, পরবর্তীকালে ইন্ডিয়া জয়েন করেছে, ঠিক আছে। তো রিসেন্টলি 41তম এবং 42তম সিগনেটারিজ হলো পেরু এন্ড স্লোভাকিয়া। এছাড়া এর জাস্ট আগে এপ্রিলে স্লোভেনিয়া 39তম এবং মে 2024-এ লিথুয়ানিয়া 40তম সিগনেটারি হয়েছিল এই আর্টেমিস অ্যাকর্ডে। তাহলে টোটাল বর্তমানে দাঁড়িয়ে আর্টেমিস অ্যাকর্ডের সিগনেটারি সংখ্যা যদি জিজ্ঞেস করা হয়, তাহলে সেটা হচ্ছে 42। ক্লিয়ার? চলো, তো থ্যাংক ইউ টু এভরিওয়ান। এবার তোমাদের জন্য প্রশ্ন, হু হ্যাজ বিন ইলেক্টেড as the president of the 79th session of United Nations General Assembly? যদিও আজকে বুধবার আমি তোমাদের পঞ্চায়েতের ক্লাসটা আপলোড করতে পারলাম না, কালকে তোমরা পঞ্চায়েতের ক্লাসটা পাবে। অ্যাকচুয়ালি যেটা সমস্যা হচ্ছে, আমাকে বাংলায় টাইপ করতে হচ্ছে, দ্যাট ইজ আ লিটল বিট ডিফিকাল্ট থিং, ঠিক আছে, ফর মি। আমি টাইপিং জানি না, আমাকে শিখে শিখে করতে হচ্ছে। ইংলিশ হলে আমি একদম ডিটেইলে ক্লাস নিতে পারতাম, এবং এখন যেহেতু আমি একদম
আমি কাল থেকে যেটা শুরু করব দ্যাট ইজ গ্রাম পঞ্চায়েতের ডিটেইল নিয়ে আমরা আলোচনা করব, ওই কারণে একটু টাইম, ঠিক আছে? তো থ্যাংক ইউ টু এভরিওয়ান, অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল কারেন্ট অ্যাফেয়ার্স